প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি সবাই ভালো আছো তোমরা। বেশ কয়েকদিন ধরে আমি তোমাদের কমেন্ট পাচ্ছি, তো ধন্যবাদ তোমাদের কমেন্টের জন্য। তো তোমরা কমেন্টে লিখেছ যে স্যার অসমতা থেকে কিছু অঙ্ক আরও দেখাই দিতে। আমি মোটামুটি অসমতার যে সকল অঙ্ক ইম্পর্ট্যান্ট সেগুলো তোমাদেরকে করিয়েছি কয়েকটা পার্টে বিভক্ত করে। তো দিব, সামনে আরও ক্লাস দেব। তবে আমি চিন্তা করছি যে আরও একটু আগায় নেওয়ার জন্য, অর্থাৎ তোমাদেরকে বিভিন্ন আর যে বীজগণিতের বিভিন্ন চ্যাপ্টারগুলো আছে সেগুলোর থেকে একটু বুঝে দেওয়ার জন্য। তো আজকে আমি তোমাদের অধ্যায় 7 থেকে, অর্থাৎ সেটা হচ্ছে আমাদের অসীম ধারা, অসীম ধারা থেকে আজকে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব। তো অসীম ধারা সাধারণত আমরা বীজগণিতের অঙ্ক, অর্থাৎ জেনারেল ম্যাথসে আমরা কিন্তু বিভিন্ন ধারা, যে গুণোত্তর ধারা, তারপরে হচ্ছে সমান্তর ধারা, সেগুলো নিয়ে বুঝিয়েছিলাম। তো ওটার মতোই কিছুটা ভিন্নতা আছে। তো চলো আজকে আমরা শুরু করি, আর কথা না বাড়িয়ে। অসীম ধারা, অসীম ধারার কিছু সংজ্ঞা তোমাদেরকে আগে জানতে হবে। সংজ্ঞা থেকে আমি আস্তে আস্তে তোমাদেরকে সূত্রগুলো বুঝাবো এবং সূত্র পরে অঙ্কগুলো করাবো। তো প্রথমে চলো, প্রথম হচ্ছে ধারার অনুক্রম কি, এগুলো নিয়ে একটু আমি আলোচনা করব। অনুক্রম, তারপরে ধারা, এগুলোকে বিভিন্ন প্যাটার্নে আমরা এভাবে ভাগ করতে পারি। ধারাকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। আমরা ইয়াতে পেয়েছি যে জেনারেল ম্যাথসে পেয়েছি আমরা, নাম্বার 1 হচ্ছে সমান্তর ধারা, সমান্তর ধারা। তারপরে আমরা 2 নম্বরে আমরা জানি গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। তারপরে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারাকে, অর্থাৎ দুইটা ধারাকে আমরা সসীম এবং অসীমে ভাগ করতে পারি, সসীম এবং অসীমে ভাগ করতে পারি। সসীম ধারা, আর নাম্বার 2 হচ্ছে অসীম। লক্ষ্য করো, সসীম, এটা হচ্ছে অসীম। তাহলে প্রথমে আসো, অনুক্রম কি? অনুক্রম হচ্ছে কতগুলো রাশি বা পদকে আমরা একটি বিশেষ নিয়মে এমনভাবে সাজাবো যাতে রাশিগুলোর প্রত্যেকটা পদের সাথে পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের একটি সম্পর্ক স্থাপিত হয়। সেই সম্পর্কের ধারাকে বা সেই সম্পর্কের সেটকে আমরা সাধারণত অনুক্রম বলতে পারবো। অর্থাৎ যেমন দেখো, 1 দিলাম এখানে, তারপর এখানে দিলাম 3, এখানে দিলাম 5, এখানে দিলাম 7। এটা একটা ধারা, অনুক্রম একটি ধারা। তো বিশেষভাবে কেন অনুক্রম বলা হয়? যেমন দেখো, অনুক্রম কিন্তু ধারার সমান্তর ধারা এবং গুণোত্তর ধারাকে কি করে? ধারণ করে, যার কারণে আমরা সেটাকে অনুক্রম বলি। আর ধারা হচ্ছে দুটো বিভক্তি, অর্থাৎ সমান্তর ধারা বলবো নাকি গুণোত্তর ধারা বলবো। সমান্তর ধারা, গুণোত্তর ধারা উভয় অনুক্রমের মধ্যে পড়ে, কিন্তু ধারা যদি আমরা বিশেষভাবে বলতে চাই, অনুক্রমের সাথে ধারার সম্পর্ক আছে একই রকম প্রায়। শুধু ধারা বললে আমরা তখন সেটাকে কোন ধারা সেটাকে আমাদের উল্লেখ করতে হয়, অর্থাৎ সেটা কি সমান্তর ধারা নাকি সেটা গুণোত্তর ধারা। তো অনুক্রম মধ্যে কোনো চিহ্ন আমরা ব্যবহার করতে পারবো না। এখন যেটা আমি লিখেছি সেটা একটা সমান্তর ধারা, যেমন 3 থেকে 2 গেলে 1 গেলে 2 হয়, 5 থেকে 3 গেলে 2 হয়। হ্যাঁ, এভাবে প্রত্যেকটা পদের পার্থক্য কিন্তু সমান, পার্থক্য সমান, সেজন্য এটাকে আমরা অনুক্রম বোঝাচ্ছি। অর্থাৎ ধারার পদগুলা, কতগুলা পদ এমনভাবে সম্পর্কিত থাকবে যে তাদের একটা নির্দিষ্ট বিয়োগফল বা অন্তর সমান থাকে, তখন সেটাকে আমরা অনুক্রম বলবো। আর পক্ষান্তরে ধারা কাকে বলবো? ধারা হচ্ছে, যেমন এটাকে অনুক্রমকে আমি ধারা হিসেবে সাজাতে পারি, যেমন কমা দিয়েও লিখতে পারি, বা এটাকে যোগ আকারেও আমরা লিখতে পারি। হ্যাঁ, যোগ আকারেও আমরা সেটাকে লিখতে পারি, তখন এটাও ধারা বোঝাবে। তো সমান্তর ধারা কি এবং গুণোত্তর ধারা কি, এগুলো আমি তোমাদের সাধারণ গণিতেও বুঝাইছি, আবার রিপিট করছি। সমান্তর ধারা হচ্ছে
যদি ধারার পরপর পদগুলোর পার্থক্য যদি সমান থাকে, অর্থাৎ যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য, যে কোনো পদ ধরলে ঠিক তার আগের পদের সাথে বিয়োগ করলে যদি সমান সংখ্যা পেয়ে যায়, তখন সেটাকে আমরা সমান্তর ধারা বলবো। যেমন সমান্তর ধারা। আর গুণোত্তর ধারা কাকে বলবো? ফর এক্সাম্পল, যেমন আমরা বলি যে যদি এখানে দিই যে 3, তারপরে এখানে যদি আমরা দিই 6, তারপরে অর্থাৎ যে কোনো পদ তার পূর্ববর্তী পদ, তাহলে আমরা পাচ্ছি 2। ঠিক আছে, তারপরে আমরা যদি এখানে 12 দিই, তাহলে ঠিক একইভাবে 12, 6 = 2 পাচ্ছি। তাহলে দেখো, এইভাবে যদি ধারাটা চলতে থাকে, তখন সেটাকে আমরা গুণোত্তর ধারা বলি। যে কোনো পদ তার পূর্ববর্তী পদের ভাগফল বা অনুপাত সমান। এখানে যে কোনো পদ তার পূর্ববর্তী পদের, অর্থাৎ 6কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 2 পাচ্ছি, আবার 12কে আমরা যদি 6 দ্বারা ভাগ করি তাও 12 পাচ্ছি। এইভাবে যে ধারাটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে গুণোত্তর ধারা। সেই জন্য এটাকে আমরা, অর্থাৎ যে কোনো পদ তার পূর্ববর্তী পদের অনুপাত বা যদি ভাগফল সমান হয়, সেটাকে আমরা গুণোত্তর ধারা বলবো। এখন আমি আগে বলেছি যে ধারার যে কোনো একটা প্রশ্ন দিলে প্রথমে আমাদেরকে আগে জানতে হবে ধারাটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তারপরে জেনে এরপরে আমরা শুরু করব। এটা সমান্তর ধারা হলে সমান্তর ধারার সূত্র দিয়ে করব, আর যদি সেটা গুণোত্তর ধারা হয় গুণোত্তর ধারার সূত্র দিয়ে আমরা সমস্যার সমাধান করব। এখন সসীম অসীম কি? সসীম অসীম হচ্ছে দুটোটার ক্ষেত্রে সসীম অসীম থাকে। সসীম হচ্ছে যদি পদ সংখ্যা নির্দিষ্ট হয়, অর্থাৎ পদ সংখ্যা যদি এইভাবে কোনো একটা ধারা, যেমন এই ধারাটাই যদি এইভাবে এসে স্টপ হয়ে যায়, তখন সেটাকে আমরা সসীম ধারা বলবো। কিন্তু এই ধারাটাই যদি এভাবে চলমান থাকে, হ্যাঁ, এভাবে যদি চলমান থাকে, তখন সেটাকে আমরা অসীম বলবো। তাহলে আশা করি বুঝতে পেরেছ মোটামুটি পার্থক্যগুলো, এখানে বিভিন্ন সংজ্ঞাগুলো বুঝতে পারলে এখন আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। আমি কিছু সূত্র এখানে লিখি। হ্যালো, আমরা এখন সূত্র দিয়ে আলোচনা করি। প্রথমত হচ্ছে আমরা সাধারণ গণিতের যে সকল অঙ্ক করিয়েছিলাম সেখানে কিন্তু সূত্রগুলা আমি দেখিয়েছিলাম। এখন আবারও এখানে দেখাবো। এখানে প্রথমত আমরা যদি কোনো একটা ধারার, যেমন গুণোত্তর ধারার ক্ষেত্রে শুরু করি, এখানে বেশিরভাগই গুণোত্তর অঙ্ক। গুণোত্তর ধারার n-তম পদ সমান আমরা জানি ar⁻n-1। এটা আমরা সকলেই জানি, এটা আমাদের জেনারেল ম্যাথও আছে। তাহলে গুণোত্তর ধারার n-তম পদ সমান সমান ar⁻n-1, এটা হচ্ছে সূত্র। আচ্ছা, আসো এবার গুণোত্তর ধারার অ্যান্টিপদের সমষ্টি। গুণোত্তর ধারার অ্যান্টিপদের সমষ্টি কি হবে? আমরা সেটাকে Sn দিয়ে প্রকাশ করব। এই ক্ষেত্রে কিন্তু দুটো সূত্র, আমি এটাকে নিচে লিখছি। Sn দিয়ে প্রকাশ করব সমষ্টি, অ্যান্টিপদের সমষ্টি, মানে ওখানে আমার মোটামুটি জানা আছে অ্যান্টিপদ পর্যন্ত কত হতে পারে, দেওয়া থাকবে। অর্থাৎ যেমন একটা ধারা যদি এভাবে শুরু হয়, হ্যাঁ, এভাবে শুরু হয়, তখন এখানে মনে করলো যে কোনো একটা সংখ্যা থাকলো 127 এরকম থাকলো, তখন 127 হবে অ্যান্টিপদ। লক্ষ্য করো, তখন অ্যান্টিপদের সমষ্টি সূত্রগুলা আলাদা। তখন আমি কি লিখব? অ্যান্টিপদের সমষ্টি দুটা। একটা হচ্ছে, যদি খেয়াল করো, একটা হচ্ছে a × r⁻n-1 ডিভাইডেড বাই r-1, এই একটা সূত্র। এটা কখন হবে? যখন r ইজ গ্রেটার দেন 1 হবে। যখন r ইজ গ্রেটার দেন 1 হবে, যখন r ইজ গ্রেটার দেন 1 হবে। ঠিক একইভাবে আরও একটা সূত্র আছে, সেটা হচ্ছে a × 1 - r⁻n ডিভাইডেড বাই 1 - r। কখন? যখন r ইজ লেস দেন 1 হয়। লেখো, তাহলে এই সূত্রটা তোমাদের সবারই জানা যে Sn = a × r⁻n - 1 ডিভাইডেড বাই r-1। কখন? যখন অনুপাতের মান
1 থেকে বড় হবে। আবার যখন অনুপাতের মান 1 থেকে ছোট হবে তখন আমরা অ্যান্টিপদের সমষ্টি বের করতে পারবো। হায়ার ম্যাথে তোমাদের উচ্চতর গণিতে আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে গুণোত্তর ধারার অসীম পদের সমষ্টি। লক্ষ্য করো একটু, আমি এটা উপরেই লিখি, তোমরা আশা করি এটা লিখতে পারছো। এটা আমি মুছে দিই। গুণোত্তর ধারার, মনোযোগ দিয়ে দেখো, এটা গুণোত্তর ধারার অসীম পদের সমষ্টি যদি চায় তখন অসীমকে আমরা সাধারণত এস ইনফিনিটি দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ অসীম। এখন গুণোত্তর ধারার অসীম পদের সমষ্টি শুধু একটাই, সেটা হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এটা কখন হবে? এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করব? যখন আর ইজ অনলি লেস দেন 1 হবে, অর্থাৎ আর এর মান যখন 1 থেকে ছোট হবে তখন আমরা বলবো গুণোত্তর ধারাটির অসীম পদের সমষ্টি বিদ্যমান বা গুণোত্তর ধারাটির অসীম পদের সমষ্টি আছে। কিন্তু যদি আমরা আর এর মান, এটা 1, 2 নম্বরে আর এর মান যদি গ্রেটার দেন 1 হয়, সেই ক্ষেত্রে বলবো যে গুণোত্তর ধারার অসীম পদের সমষ্টি নেই, সমষ্টি নেই। তার মানে এই ক্ষেত্রে সম্ভব নয়। আমি সংক্ষেপে আলোচনা করছি, তোমাদের বইতে এগুলো আছে। তাহলে আর ইজ, বা এটাকে আমরা মডিউলাস অথবা পরম মান হিসেবে নিই। যখন আর এর পরম মান 1 থেকে বড় হবে তখন সেখানে অসীম পদের সমষ্টি থাকবে না। নাম্বার 3, আর এর মান যদি প্লাস মাইনাস 1 হয়, অর্থাৎ প্লাস ইকুয়াল টু 1 এর, অর্থাৎ আর এর মান যদি 1 এর সমান হয়, প্লাস 1 এর সমান হয় অথবা মাইনাস 1 এর সমান হয়, সেই ক্ষেত্রে কিন্তু গুণোত্তর ধারা কোনো অসীম পদের সমষ্টি থাকবে না। তাহলে এই ক্ষেত্রেও গুণোত্তর ধারা অসীম পদের সমষ্টি নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা শুধু অঙ্কটা করব, খেয়াল রাখতে হবে আর এর পরম মান যদি 1 থেকে বড় হয় বা আর যদি 1 এর সমান অথবা মাইনাস 1 এর সমান হয়ে যায়, সেক্ষেত্রে গুণোত্তর ধারাটির কোনো অসীম পদের সমষ্টি থাকবে না। আর গুণোত্তর ধারার অসীম পদের সমষ্টি কখন থাকবে? যখন আর এর পরম মান লেস দেন 1, অর্থাৎ 1 থেকে ছোট হবে, তখন আমরা সমষ্টির সূত্র হিসেবে a ডিভাইডেড বাই 1 মাইনাস আর প্রয়োগ করব। তাহলে মোটামুটি আমাদের সূত্র কিন্তু শেষ। এবার আমরা অঙ্কে যাব। তো সবাই প্রস্তুত তো? তাহলে শুরু করি অঙ্ক করাটা। দেখো এখানে আমি পরম মান একটু বুঝিয়ে দিই, যেটা অর্থটা কি। এই যে এখানে লেস দেন 1 আছে, এখানে আমরা দুটো অর্থ বোঝাবো। একটা হচ্ছে যখন পরম মান উঠে যাবে তখন মনে রাখবা এদিকে যদি 1 থাকে 1 দিয়ে করতে হবে, অর্থাৎ এটা লোয়ার লিমিট হয়ে যাবে -1 ইজ লেস দেন আর ইজ লেস দেন 1। আপার লিমিট হচ্ছে 1, এটি হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট, আর এটা হচ্ছে আপার লিমিট। হ্যাঁ, এবার অন্য সংখ্যা থাকলে তাহলে সেটা ওই অন্য সংখ্যা দিয়ে এটা এভাবে বুঝাতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে শুরু করি আমরা। প্রথমত তোমাদের বইয়ের আমি যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো, আমি কিন্তু প্রথমেই ইম্পর্টেন্ট আমাকে বলতে হবে না, তোমরা তোমাদের ধরার সময় আমি যে সকল অঙ্ক বেশিরভাগই পরীক্ষাতে আসার সম্ভাবনা থাকে সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করি। তো এই ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। তোমাদের পাঠ্য বইয়ের অসীম ধারার 7ম অধ্যায়ের আমি প্রথমত আহ, 11 নম্বর অঙ্ক থেকে অঙ্ক নিয়ে আলোচনা করব। এগুলো তোমরা, আর যেগুলো বাদ দিচ্ছি উপরে 9, 10, এগুলো মোটামুটি সহজ আছে। তোমরা যদি করতে না পারো আমার কমেন্ট করে জানাবে, আমি আবারও তোমাদেরকে ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো মনে রাখবে ভিডিওটি অবশ্যই
ফার্স্ট টু লাস্ট সুন্দরভাবে দেখতে হবে। কেটে কেটে ভিডিও দেখলে অঙ্ক শিখতে পারবে না, এটা স্বাভাবিক কথাবার্তা। আর অন্যরা যারা সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলে, সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম, তো তোমরা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে একটু মনের ভিতরে একটু ভালো লাগে যে না, শিক্ষার্থীরা জানতে চেষ্টা করছে বা স্যারের ক্লাসগুলো দেখার চেষ্টা করছে, সেজন্য সাবস্ক্রাইব করছে। তো সাবস্ক্রাইব করা তোমরা তো জানো যারা, আর অন্যদেরকে জানাবে। হ্যাঁ, তোমরা না জানালে তো ওরা বুঝতে পারবে না, সেই জন্য অন্যদেরকে জানাবে। তো আমরা 100 অর্থাৎ তোমাদের বইয়ের 11 নম্বরের খ নম্বর অঙ্কটা, 11 নংয়ের খ অঙ্কটা করাচ্ছি। প্রশ্ন 11 এর খ। দেখো এখানে আমি তোমাদের বই নিশ্চয় তোমাদের সামনে থাকবে। প্রদত্ত অসীম গুণোত্তর ধারার অসীমতক, ব্র্যাকেটে দিয়েছে অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। তাহলে আমাদেরকে দুটা পার্ট এখানে, আগে আমাদেরকে বুঝতে হবে যে গুণোত্তর ধারাটি অসীমতক সমষ্টি আছে, থাকলে তারপরে আমরা নির্ণয় করব। যেমন আমি এর আগে যে মুসলাম সূত্রটি, সেই সূত্র অনুসারে কিন্তু আমাদেরকে অঙ্কটা করতে হবে, যেহেতু অসীমতক। এখানে কোনো এন সংখ্যক বা অ্যান্টিপদের সমষ্টি বলে নাই। অসীম মানে কি আমার জানা নাই, আমার জানা নেই। এনতম পদ হলে তো আমার জানা থাকতো, কিন্তু অসীমতম পদ বা অসীমতক সেটা আমার জানা নেই। আর এটা গুণোত্তর ধারা ওরা উল্লেখ করে দিয়েছে, সেজন্য গুণোত্তর ধারার সূত্র আমাদেরকে করতে হবে, গুণোত্তর ধারার সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। তো প্রথমে প্রদত্ত ধারা লিখি। প্রদত্ত ধারা 1/5 minus 2/5 square plus 4/5 cube, তারপর হচ্ছে minus 8/5 to the power 4 প্লাস ডট ডট ডট। এইভাবে একটা গুণোত্তর ধারা দিয়েছে। এখন আমাদেরকে নির্ণয় করতে বলেছে যে গুণোত্তর ধারাটি অসীম, গুণোত্তর ধারাটির কি অসীমতক পর্যন্ত সমষ্টি নির্ণয় করা যাবে নাকি যাবে না। তো আমরা যেহেতু গুণোত্তর ধারা জানি, তো এখানে প্রথম পদ, ধারার প্রথম পদ বের করি। ধারার প্রথম পদ লক্ষ্য করো, ইকুয়ালস টু সরাসরি লেখা আছে 1/5। তবে যেহেতু গুণোত্তর ধারা আবার বলছি, তাই আমরা লিখব সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত, অনুপাতকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আর ইকুয়াল টু কীভাবে নির্ণয় করি অনুপাতটা দেখো, সবসময় রাখবা যদি চিহ্ন মাইনাস দেয় ধারার মধ্যে, তাহলে অবশ্যই তোমাকে অনুপাতের মধ্যে মাইনাসটা উল্লেখ করতে হবে। আর সাধারণত প্লাস থাকলে কেন আমরা উল্লেখ করি না, কারণ সাধারণত জানি আমরা বামে খালি থাকলে সেটা প্লাসই হয়, সেজন্য আমরা উল্লেখ করি না চিহ্নটা। কিন্তু মাইনাস হলে উল্লেখ করতে হবে। অনুপাত কি, যে কোনো পদ, তোমরা এটা ধরিও না। অনেকজনে কি করে, এইটা ভাগ এইটা দিয়ে দেয়, তাহলে তো হচ্ছে না। কারণ সত্যে আছে যে যে কোনো পদ যেটা ধরবে, প্রথম পদ না, প্রথম পদ ছাড়া যে কোনো পদ যেটা ধরবে তার পূর্ববর্তী পদ দ্বারা সেটাকে ভাগ করতে হবে। তাহলে আমি বুঝতে পারলাম যে -2/5 স্কোয়ার ভাগ 1/5। যদি কেউ এভাবে লিখে ফেলো বা ভাগাকারে আমরা উপরে নিচে না লিখে এভাবে লিখি, তাহলে কথা একটাই, -2/5 × 5 লেখা যায় এটাকে, 5 স্কোয়ারকে। আমরা জানি স্কোয়ার মানে হচ্ছে 5 দুটা, সেজন্য ভেঙে 5 × 5 গুণাকারে থাকে লিখলাম। আর ভাগ চিহ্ন সবসময় গুণ করে দিবে। শিক্ষার্থীবৃন্দ দেখো, ভাগ চিহ্ন কখনো ভাগ রাখতে পারবে না, কারণ ভাগ দিলে ভগ্নাংশের বা অনুপাতের পরিবর্তন হয়। কোন অনুপাতের পরিবর্তন হয়? অনুপাতের লবের হরের পরিবর্তন হয়, বা নিচের রাশিটার বা নিচের পদের পরিবর্তন হয়, ভগ্নাংশের পরিবর্তন হয়। তাহলে এখানে 1/5টা হয়ে যাবে 5/1। পরিবর্তন হয়েছে না? অবশ্যই হয়েছে। দেখো আগে ছিল 5 নিচে, এখন হয়ে গেল উপরে, 1 ছিল উপরে চলে আসলো নিচে। এখন দেখছি 5 দ্বারা 5কে ভাগ করা যায়, ভাগ করলে 1 পাই। তাহলে আমরা যেটা সামগ্রিকভাবে কাটাকাটি বা ভাগ করার পর যেটা পেয়েছি সেটা হচ্ছে -2/5। লক্ষ্য করো, যেহেতু এটা ঋণাত্মক, অবশ্যই আর এর মানটা আমরা এখানে, যে আর এর মানটা আমরা পেয়েছি এখানে, আরটা কিন্তু 1 থেকে ছোট, যেহেতু ঋণাত্মক 0 থেকে ছোট হবে। 0 থেকে ছোট হলে 1 থেকে ছোট, সেজন্য আমরা আর এর মান পেয়েছি ইস লেস দেন 1। আর তোমরা যদি এটা বুঝতে সমস্যা হয়, তোমরা 2 দিয়ে 5 দিয়ে 2কে ভাগ করো, তাহলে কি হয় দেখো, 2/5 ইজ ইকুয়ালস টু 0.4। দেখো এখানে তোমরা যদি বুঝতে শুরু হয়ে যায়, যে সমস্যা হয় যে
ওয়ান থেকে এটা কীভাবে বুঝবো যে ওয়ান থেকে ছোটো কিনা? তাহলে এটা 0 ভাগ দেওয়ার পরে আমরা 0.4 পেয়েছি। এখন বলো এটা ওয়ান থেকে অবশ্যই কি ছোটো না? অবশ্যই ছোটো, এটা ওয়ান থেকে ছোটো। তাহলে আমরা আনের মান ওয়ান থেকে ছোটো পেয়েছি। তাহলে বুঝতে পেরেছো ওয়ান থেকে ছোটো পেলেই আমরা অবশ্যই অসীম ত্বকের সমষ্টি এটা থাকবে। তো আমরা লিখব যে প্রদত্ত অসীম গুণোত্তর ধারার সমষ্টি থাকবে। যেহেতু r is less than 1, তাই ধারাটির অসীম ত্বক সমষ্টি থাকবে। এবার আমরা নির্ণয় করব অসীম ত্বকের সমষ্টিটা আমরা নির্ণয় করব। এবার তুমি দেখে নাও, এটা না আমি এটা মুছছি। সুতরাং ধারার অসীম ত্বকের সমষ্টি s infinity equals to a divided by 1 minus r। লক্ষ্য করো a divided by 1 minus r। মনে রাখবে যদি r is less than 1 হয় তাহলে কখনো r minus 1 হবে না, এটা মনে রাখবে। তখন অবশ্যই 1 minus r হবে। যেহেতু 1 থেকে ছোট, তো বিয়োগ করার সময় আমরা জানি যে সাধারণত বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ যায়। এই জন্য 1 minus r minus 1 কোনোদিনও মাথায় আনবে না। তাহলে অনেকটা তোমাদের সুবিধা হবে এটা যদি বুঝতে পারো সূত্র মুখস্থ রাখার ক্ষেত্রে। তাহলে এখন আমরা মানটা বসাই দিব, আর কিছুই না। এর মান হচ্ছে 1 divided by 5, 1 minus r এর মান হচ্ছে আমরা পেয়েছি কত? -2 divided by 5। তাহলে আমরা পেলাম উপরে 1 divided by 5, নিচে হচ্ছে দেখো মাইনাসে দুটা মাইনাস যখন বা দুটা চিহ্ন যখন মুখোমুখি হবে তখন সব সময় দুটা চিহ্নকে গুণ করতে হবে। তাহলে আমরা মাইনাসে প্লাস পাচ্ছি, +2 divided by 5। এখন এখানে কি করতে হবে? এখানে করতে হবে নিচে করতে হবে, উপরে কিছু করা যায় না। নিচে একটা সরল করতে হবে বা লসাগু করতে হবে। তাহলে আমরা নিচে করি, যেমন 1 divided by 5, এখানে লসাগু হচ্ছে 5, যেহেতু একটাই বিনা প্রতিদ্বন্দ্বিতা। তাহলে 5 পেলাম। আর আমরা জানি যে এটা নিচে কোনো সংখ্যাই নেই, থাকলে 1। তোমরা দুইভাবে মনে রাখতে পারো, এটা নিচে 1 আছে, 1 নিচে 1 আছে, 1 দিয়ে 5কে ভাগ করলে 5, 5 দিয়ে 1কে গুণ করলে 5। আর সরাসরি মনে রাখবা নিচে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে লসাগু দ্বারা সরাসরি গুণ করে যেটা পাবে সেটা এখানে বসাবে। তাহলে 5 একে 5, 5 প্লাস চিহ্ন প্লাস আছে, এই প্লাস চিহ্ন দিলাম। তারপরে 5 দ্বারা 5কে ভাগ করলে 1, 1 দ্বারা 2কে গুণ করলে 2। তাহলে বুঝা গেল আশা করি, 5 + 2। তাহলে আমরা যেটা পেলাম, এটার প্রয়োজন নেই, এটা মুছে দিই। আর আমরা পাচ্ছি উপরে হচ্ছে 1/5, নিচে হচ্ছে 7 divided by 5। তাহলে আমরা এটাকে ভাগ প্রক্রিয়া করি। ভাগ প্রক্রিয়া যে কিছুক্ষণ আগে বললাম, ভাগ আকারে থাকলে ভাগ চিহ্ন আকারে থাকলে গুণ চিহ্ন দিতে হয়, নিচের সংখ্যার বা নিচের ভগ্নাংশের পরিবর্তন করতে হয়। তখন 5 যাবে উপরে, নিচে আসবে 7, 5 5 কাটো, তাহলে আমরা পেয়ে গেলাম 1/7। এটার আনসার হচ্ছে কিন্তু 1/7। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি বুঝতে পেরেছ। এভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক এইভাবে করব। তো 11-র বাদ বাকি অংশগুলো তোমরা, যে আমি তো খ করিয়েছি, আর অন্য যে অঙ্কগুলো আছে সেগুলো অবশ্যই তোমরা চেষ্টা করবে। দেখিও বসে থাকবে না, তোমরা এই বন্ধের মধ্যে কিন্তু সময়গুলোকে কাজে লাগাতে হবে। তোমরা অঙ্ক করবে, পড়ালেখা করবে, অন্যান্য সাবজেক্ট দেখবে, এই হলো কথা। তারপরে এখন আমি সরাসরি চলে যাব 12 নম্বরে। দেখো 12 নম্বর অঙ্কটা করাচ্ছি, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। 12 নম্বর অঙ্কে যেটা আছে, নিচের ধারাগুলোর প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করে। দেখো এখানে কিন্তু অসীমতক বলে নাই। অসীমতক বললে একটা সূত্র যেটা দিয়ে এর আগে করালাম, আর এখানে বলছে n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে। এখন আমি 12-র কটা দেখাচ্ছি, 12-র ক খ একই, 12-র ক বোঝাচ্ছি তোমাদেরকে। যেমন প্রদত্ত ধারা দিয়ে
এটা লিখছি 7 প্লাস 7 প্লাস 7 প্লাস ডট 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 প্লাস কি n সংখ্যক, সংক্ষেপে লিখছি n সংখ্যক সমষ্টি, সংক্ষেপে লিখলাম। আচ্ছা, এখন একটু ধরে নিই, আমরা ধরি ধারার প্রথম n সংখ্যক পদের যোগফলটা, ওখানে প্রশ্ন যেভাবে আছে আমরা ওটা ধরছি, ধরি ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল Sn, এটা ধরে নিলাম। তাহলে আমরা Sn সমান এটা লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি Sn ইকুয়ালটা আমরা লিখতে পারি 7 প্লাস 7 প্লাস 7 প্লাস ডট 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 প্লাস n সংখ্যক সমষ্টি। আমি সংক্ষেপে লিখলাম n সংখ্যক সমষ্টি বা n সংখ্যক পদের সমষ্টি আমাদেরকে নির্ণয় করতে হবে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে দেখো অঙ্কটা একটা বিশেষ কৌশলে করতে হবে। কারণ হচ্ছে তুমি এটা না এই অবস্থায় গুণোত্তর ধারা বুঝতে পারছো, না এই অবস্থায় তুমি সমান্তর ধারা বুঝতে পারছো। আমার কথা তোমরা বুঝতে পারছো আশা করি। যদি তুমি 77 থেকে 7 বিয়োগ করো, তাহলে যেই সংখ্যাটা পাবে 777 থেকে 77 বিয়োগ করলে সেই সংখ্যাটা পাচ্ছ না, তাহলে সেটা কোনো সমান্তর ধারা পড়ছে না। আচ্ছা, এবার আসো, যদি আমরা 77কে 7 দিয়ে ভাগ করি, তাহলে যে সংখ্যাটা পাবো 777কে 77 দ্বারা ভাগ করলে সেই সংখ্যাটা পাচ্ছি না, তাহলে সেটা গুণোত্তর ধারাও নয়। এখন আমাদেরকে একটা বিশেষ কৌশলে সেটাকে করতে হবে। অর্থাৎ এখান থেকে আমি আগে 7 কমন নিয়ে নিব। তাহলে 7 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে পাচ্ছি কি 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 প্লাস ওদিকে n সংখ্যক পদের সমষ্টি, টোটাল কমন নিয়ে নিলাম। আচ্ছা, এখন দেখো এখানেও কি বুঝতে পারবো, এখানেও সেটা বুঝতে পারবো না, নাকি সমান্তর নাকি গুণোত্তর। আচ্ছা, এই জন্য আমি এটাকে এভাবে লিখব যে 1কে আমরা এভাবে লিখতে পারি, যদি আমরা এটাকে এভাবে করি 9 করার চেষ্টা করি, তাহলে যদি আমরা ভিতরে 9 দ্বারা গুণ করি তাহলে কি হবে দেখো, 9 দ্বারা যদি গুণ করি 9 প্লাস 9 প্লাস 9 প্লাস ডট 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 প্লাস n সংখ্যক সমষ্টি। লক্ষ্য করো, এখন এই যে 9 দ্বারা যে গুণ করলাম, তাহলে 9টা বাড়তি হয়ে গেল না? তাহলে সেই 9টাকে অবশ্যই আমাদেরকে কী করতে হবে, বাদ দিতে হবে। তাই আমরা ব্র্যাকেটের বাইরে যদি 1/9 রাখি, লক্ষ্য করো, তাহলে 9 যদি কমন নিই, 9 একটা যদি পুরো থেকে কমন নিই, আগেরটাই চলে আসবে ওই 9-এর, আর এখান থেকে কমন নেওয়ার 9-এর কাটাকাটি যাবে বা ভাগ যাবে, তখন আমার এই পদটাই আমি পাবো। অর্থাৎ এইটা আর এটার মধ্যে এখন আর কোনো পার্থক্য নেই। আশা করি বুঝতে পেরেছ। এখন 9কে আমরা যদি ভেঙে লিখি তাহলে কী হবে দেখো, 7/9, 9কে আমরা এভাবে ভাঙতে পারি 10 - 1। তারপরে আমরা 99কে ভাঙতে পারি 100 - 1। তারপরে 999কে আমরা লিখতে পারি 1000 - 1, হ্যাঁ, প্লাস ডট 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 প্লাস n সংখ্যক পদের সমষ্টি। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা এখান থেকে কমন নিয়ে নেব, যেমন 10গুলাকে আলাদা করব, অর্থাৎ 10, 100, 1000 এগুলাকে আলাদা করব, আর 1গুলাকে একদিকে করে ফেলব। তাহলে হচ্ছে কি 7/9 সেকেন্ড ব্র্যাকেট অফ 10 প্লাস 100, দেখো এখান থেকে 10 নিলাম, এখান থেকে 100 নিলাম, প্লাস ওখান থেকে 1000 নিলাম। দেখো তাহলে এটাকে আলাদা করে একটা ধারা লিখলাম। এখন এভাবে করে করে আমরা কত পর্যন্ত লিখব, n সংখ্যক পদের সমষ্টি পর্যন্ত লিখব। তাহলে এটা একটা ধারা লিখলাম। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দু। তারপরে এবার আমি 10, 100, 1000 এগুলো সবগুলোর আগে কিন্তু প্লাস চিহ্ন, সেজন্য প্লাস দিয়েছি। এখন এগুলোর আগে কি 1 - 1 - 1 এভাবে করে করে কিন্তু n সংখ্যক পদ পর্যন্ত -1 আছে। তাহলে আমি এগুলোকে আলাদা করি, একটা মাইনাস দিয়ে আমি ব্র্যাকেট দিলে -1টা +1 হয়ে যাবে, +1 +1 প্লাস ডট 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 প্লাস n সংখ্যক পদের সমষ্টি। তাহলে এভাবে আমি দুটি ধারাকে আলাদা করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমাদের এখানে বুঝতে কোনো সমস্যা হয়নি। দেখো একদম ক্লিয়ারলি
প্রথমে এখান থেকে 10, 100,000 কমন নিলাম, একটা ধারা করলাম, ঠিক একইভাবে আবার 1 দ্বারা আর একটা ধারা করলাম, আলাদা করে ফেললাম। এখন বুঝতে সুবিধা হবে। এবার দেখো পরবর্তীতে আমরা কি করব। এদিকে কিন্তু আমাদের এসএন আছে, এসএন সমান আমরা লিখেছি 7/9। এখন এটাকে একটু সাজাই, কি হবে 10 প্লাস এটাকে আমরা লিখতে পারবো 10 স্কোয়ার প্লাস এটাকে লিখতে পারবো আমরা 10⁻³ দেখো এতক্ষণ কিন্তু আমাদের এই ধারাটা কিন্তু বুঝতে পারে না এটা কি গুণোত্তর নাকি সমান্তর। এখন আমরা বুঝতে পারবো এটা কি গুণোত্তর নাকি সমান্তর ধারা। প্লাস ডট 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 প্লাস। এখন এখানে কি লিখবো, এন পদের সমষ্টিতে আমরা কি লিখবো, এন পদের সমষ্টিতে আমরা লিখবো n-1। কিভাবে n-1 দেখো, না n-1 না, আমরা যদি এখানে 1, এখানে 10 এর উপরে 1, এখানে 2, এভাবে 3 এভাবে বাড়তে আছে, তাহলে বাড়তে যদি থাকে তাহলে n এর যে কোনো মান, n এর মান যদি আমরা 1 ধরি, হ্যাঁ ঠিক আছে n-1 দিব, n এর মান যদি আমরা 1 ধরি, তারপরে n এর মান যদি আমরা 1 ধরি, লক্ষ্য করো তারপরে এখানে আছে -1, হ্যাঁ তাহলে হচ্ছে কি 10⁻0 = 1। হ্যাঁ ঠিকই তো আছে, এখানে তো 1, কারণ আমরা 10 কমন নিলে এখানে আমরা 1 পাবো। আশা করি এটা বুঝতে পেরেছো। অর্থাৎ আমরা শেষ পদে n-তম পদটা আমরা কীভাবে লিখব, 10⁻n-1। এবার n এর মান যদি 1 নিলে প্রথম পদ পাবে, হ্যাঁ তারপরে 1 নিলে 2 নিলে এরপরে কী পাবে, যদি 2 নিই তাহলে দ্বিতীয় পদ পাবে, 3 নিলে আমরা তৃতীয় পদ পাবো। লক্ষ্য করো আমি একটা পদ কিন্তু কম লিখেছি তোমাদের বুঝার ক্ষেত্রে, বুঝার সুবিধার ক্ষেত্রে। অর্থাৎ আমি যদি এখান থেকে 10 কমন নিয়ে নিই, শিক্ষার্থীবৃন্দ এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করো, 10 যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে কি আসবে 1, এখানে আসবে 1 প্লাস এখানে 10 আসবে। এখন এখানে 10 এসে গেছে, হ্যাঁ তাহলে এর ঠিক আগের পদটা, আমরা আগের পদটা 10⁻0 লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি 10⁻0 লিখতে পারি, যার যেটার মান হবে 1। অর্থাৎ n এর মান 1 থেকে শুরু করব, n এর মান 1 হলে প্রথম পদ, n এর মান 2 হলে দ্বিতীয় পদ, এটা n এর মান দেখো প্রথম পদ কিন্তু 10⁻0 যেটা এখানে লিখি না, এটা কখন লিখবো না সাধারণত কখন হবে, যখন আমরা 10 কমন নিব তখন। আমি কমন নিতে চাচ্ছি না, কারণ কমন না নিয়ে করলেই হবে, তোমরা আরও সুবিধা বুঝতে পারবে সহজে। তাহলে বুঝতে পারছো যে n এর মান যখন আমরা 1 নিব তখন 10⁻0 পাবো, সেই পদটা 10 এর আগে। আচ্ছা এবার n এর মান যদি আমরা 2 নিই, হ্যাঁ n এর মান যদি আমরা 2 নিই তাহলে 2 - 1, হ্যাঁ 2 - 1, তাহলে এখানে 1 পাচ্ছি, তাহলে কোনটা দ্বিতীয় প্রথম পদটা এখানে। তারপরে n এর মান 3 নিলে এভাবে 10⁻2, 10⁻3 এভাবে করে করে আমরা পাবো। তার মানে n-তম পদটাকে আমরা এভাবে লিখতে পারি, 10⁻n-1 লিখা যায়, প্লাস তারপরে আমরা কি লিখব, এই লাইনটা একটু লাইটের কারণে হয়তো নাও দেখতে পারো, তাই আমি একটু নিচে লিখি। ও দেখো Sn = আমরা লিখতে পারি 7/9 সেকেন্ড ব্র্যাকেট অফ 10 প্লাস 10 স্কোয়ার প্লাস 10⁻³ প্লাস ডট 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 প্লাস 10⁻n-1। এটা একটা গেল, তারপর হচ্ছে প্লাস, এখানে সরি প্লাস না এটা হচ্ছে মাইনাস, এখানে আমরা কি লিখবো দেখো, এখানে কিন্তু 1 1 1 করে কোনো পরিবর্তনই নাই, শুধু 1 1 1 করে আছে প্রত্যেকটা পদে। তাহলে 1 1 মানে 1 এর জায়গায় আমরা n বসাতে পারি, যেরকম এখানে 10⁻n-1 বসাইছি এদের সাপেক্ষে, তাহলে আমরা এখানে n বসাতে পারি, এটা n সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তারপর এবার দেখো এবার এখানে আমরা কি লিখবো, এখন এখানে দেখো একটু আমি তোমাদেরকে ডিটেলস বুঝাই। এখানে ধারার প্রথম পদ a সমান কত 10, কেন কমন নিই নাই বুঝতে সুবিধার জন্য, এখানে ধারার প্রথম পদ a সমান 10। তারপর এটা একটা গুণোত্তর ধারা, সাধারণ অনুপাত, হ্যাঁ তুমি বিয়োগ করে এটা সমান পাবে না, ভাগ করে কিন্তু সমান পাবে, অনুপাত r সমান আমরা লিখতে পারবো 10² / 10, তাহলে পাবো 10। এইভাবে প্রত্যেক পদে কিন্তু 10 10 করে পাবো, অর্থাৎ অনুপাত সমান পাবো। তো সেটা বুঝে গেছে, এটা যেহেতু অনুপাত সমান তাই এটা একটা গুণোত্তর ধারা, তাই আমরা তাহলে সুতরাং ইহা একটি গুণোত্তর ধারা, এতক্ষণ তো আমরা জানি না, ইহা একটি গুণোত্তর
ধারা, এটা গুণোত্তর ধারা আমরা বুঝে গেলাম। এবার আসো, এবার গুণোত্তর ধারা যেহেতু, তাহলে আমরা কোন সূত্রটা এখানে প্রয়োগ করব এটার সমষ্টির ক্ষেত্রে? বোঝা যাচ্ছে আমরা যেহেতু গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করতে বলছে, তাই আমরা গুণোত্তর ধারার সমষ্টির সূত্রই অ্যাপ্লাই করব। এখানে আর এর মানটা কিন্তু গ্রেটার দেন 1, লক্ষ্য করো 10, যেহেতু আর এর মান 10 তাহলে 1 থেকে বড়। আর যেহেতু গুণোত্তর ধারার এনটি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে, তাই আমরা সূত্র প্রয়োগ করব ওই দুইটার একটা, কোনটা যেটা গ্রেটার দেন 1 থাকে সেটা। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারবো Sn ইকুয়াল টু, এখানে আমরা পুট করব 7/9, তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো a ইন্টু r টু দি পাওয়ার, আমরা লিখব r টু দি পাওয়ার n, যেহেতু n পদের সমষ্টি, -1 ডিভাইডেড বাই -1। বন্ধুরা সূত্রটা তোমরা বুঝছো কিনা দেখো, যেহেতু আর এর মান ইজ গ্রেটার দেন 1, দেখো এখানে আর এর মান যেহেতু আমরা 1 থেকে বড় পেয়েছি, তাই সূত্র এটা হবে। এটা কিন্তু অসীম ত্বকের সূত্র না, তোমরা ওটার সাথে আবার ভুল করিও না। অসীম পদ বলে নাই আমাদেরকে, প্রশ্নে লেখা আছে প্রদত্ত অসীম নিচের ধারাগুলোর প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে, প্রথম n সংখ্যক পদ। সেজন্য আমরা কিন্তু সূত্রটা অ্যাপ্লাই করলাম, n টু r টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। এবার এখানে আমরা মানগুলো বসাই দিব। তাহলে মানগুলো বসা দিলে কি হয় দেখ, যদি আমরা মানগুলো এখানে বসাই 7/9 ইন্টু এর মান আমরা 10 বসাবো, তারপরে r টু দি পাওয়ার n, আর এর মান আমরা পেয়েছি 10, 10 এর উপরে পাওয়ার n -1 ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে তাও 10 -1। কেমন? তারপরে এবার মুছি এটা, আমরা এখানে লিখতে পারবো সুতরাং Sn সমান, Sn আমি বারবার লিখছি, তোমরা লিখবে না, তোমরা একবারে লিখবে, ইন্টু 10, এটাকে তো ভাঙানো যাচ্ছে না, 10 টু দি পাওয়ার n থেকে যাবে -1, নিচে হচ্ছে 9। তাহলে এখানে আমি যেটা পেলাম সেটা হচ্ছে, যদি আমি গুণ করি তাহলে 70 ডিভাইডেড বাই উপরে 70, নিচে হলো 81 ইন্টু 10 টু দি পাওয়ার n-1। এটাকে এইভাবে রাখা যায়, বা এটা দ্বারা গুণ করেও রাখা যায়। যেমন গুণ করে দিলে আমরা পাবো 70 ডিভাইডেড বাই 81 ইন্টু 10 টু দি পাওয়ার n-70 ডিভাইডেড বাই 81। এভাবেও আমরা লিখতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছ। ও দুঃখিত, এখানে আমি -n লিখি নাই, সরি, এখানে -n একটা আছে, তো সরি, এখানে -n আছে, আমরা দেখবে সেকেন্ড ব্র্যাকেট এটা। তাহলে এটা বা এটা ঠিক আছে, যদি এটার সাথে গুণ করি তাহলে এটা পুরোটাই আমরা পাবো, আর একটা পাবো যেটা, সেটা হচ্ছে -70n ডিভাইডেড বাই 81। দুঃখিত, আমি ওই লাইনটার মধ্যে এটা লিখি নাই, এটা তোমরা প্রত্যেক পদে -nটা লিখবে, এই যে এখানে -nটা আছে। তাহলে এই গুণ এটা -n, তাহলে এখানেও একই অবস্থা, 7/9 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে 70 ডিভাইডেড বাই 81 ইন্টু এটা, আবার দেখো প্লাস এ মাইনাস 7n, 70n না, এখানে হবে 7n ডিভাইডেড বাই 9, তারপরে এখানে হবে এটাকে এভাবে রেখে দিব -1, এটাকে এভাবে রেখে দিব -1,
-1 আর এখানে লিখবো আমরা 7n ডিভাইডেড বাই 9। আশা করি বুঝতে পেরেছো। 7/9 দ্বারা যদি এটাকে গুণ করি আবারও দেখো, তাহলে 7×10 = 9 × 81 আর থাকতেছে এটা, তারপরে চিহ্ন আছে মাইনাস, তাহলে +a -a মাইনাস 7/9 দ্বারা যদি n কে গুণ করি তাহলে 7n ডিভাইডেড বাই 9, তাহলে 70 ডিভাইডেড বাই 81 ইন্টু এটা মাইনাস, আর ওই লাইনটা তো আমার লেখারই প্রয়োজন হচ্ছে না, আনসারটা আমার এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এটাই হচ্ছে ওই ধারার সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি সবাই বুঝতে পেরেছ। তাহলে আমি একটু লাইট পরে দিকে সমস্যা হচ্ছে জায়গায়, তাহলে এটা আমরা বুঝে গেলাম। তো আশা করছি সবাই লিখতে পেরেছ। তো তোমরা পড়ালেখা করবে, তো এলো কথা। আর আমি এখানে যে 12-র যে কটা করেছি সে ঠিক একই নিয়মে তোমরা 12-র খটা করে ফেলবে, আর 11 থেকে যতগুলো অঙ্ক আছে বাদ বাকি অঙ্কগুলো তোমরা শেষ করে ফেলবে। পরবর্তী আর একটা ক্লাসে আমি এটা, আর যে অঙ্কগুলো তোমাদের দরকার প্রয়োজন, আরও কয়েকটি অঙ্ক আছে সেগুলো নিয়ে আর একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ। আবারও বলতেছি যাওয়ার সময় যে পড়ালেখা করবে, কমান্ড করবে, কমান্ডের পরিপ্রেক্ষিতে কিন্তু আমি ক্লাস দিচ্ছি। অনেকদিন আমি ক্লাস থেকে বিরত ছিলাম, দেখছি কোনো কমান্ড নেই, ঠিক আছে। এখন দেখতেছি যে যাদের কমান্ড আছে, অনেকজনে কমান্ড করেছে যে স্যার, অনেকজনই করেছে, 5-6 জনের মতো করেছে যে স্যার আমাকে এইভাবে অঙ্কগুলো দেখাই দেন। তো আবার সেই কমান্ডের পরিপ্রেক্ষিতে আমি কিন্তু ভিডিও ক্লাসটা নিলাম। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাইরে যাবে না, পড়ালেখা করবে। আরেকটা ক্লাসের অগ্রিম নিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো সকলকে ধন্যবাদ।